আসসালামু আলাইকুম বন্ধুরা, কেমন আছেন? আমি ভালো আছি আর আশা করি আপনারাও ভালো আছেন। আপনি কি জানেন প্রতিদিন ইউটিউবে 3.7 মিলিয়ন ভিডিও আপলোড হয়? এত সব ভিডিওর মধ্যেও কেন আপনার মূল্যবান সময় নষ্ট করবেন? জি হ্যাঁ, আমি আপনাকে নিশ্চিত করছি আপনার সময় নষ্ট হবে না। ঠিক এরই লক্ষ্যে আমরা আপনাকে দিচ্ছি শতভাগ অথেন্টিক তথ্য এবং বিনোদন। আপনাদের সাথে আছি, থাকবো আর থাকতে চাই। আমাদের সাথে থাকার জন্য আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং পাশে থাকা বেল আইকনটি ক্লিক করুন। 24 নভেম্বর 1971 নর্থ ওয়েস্ট ওরিয়েন্ট এয়ারলাইন্স এর একটি ফ্লাইট যা টেক অফ করে পোর্টল্যান্ড শহর থেকে। এই ফ্লাইটের সময়সীমা ছিল মাত্র 30 মিনিটের, যার গন্তব্য ছিল সিয়াটেল শহর। খুব বেশি যাত্রী ছিল না এই ফ্লাইটটিতে, মাত্র 36 জন প্যাসেঞ্জার এবং 6 জন ক্রিউ মেম্বার নিয়ে যাত্রা শুরু হয়। কিন্তু কারোরই জানা ছিল না যে আজ তাদের এই প্লেনটি হাইজ্যাক হতে যাচ্ছে। এমন একজন ব্যক্তি যার নাম ছিল ডিবি কুপার, যাকে দেখতে সাধারণ ব্যবসায়ীর মতোই মনে হবে, যার পরনে ছিল একটি স্যুট, একটি সাদা শার্ট ও একটি কালো প্যান্ট, যার বয়স হবে 30 এবং 40-এর মাঝামাঝি। কুপার প্লেনের ঠিক শেষ লাইনে বসে, যার সিট নাম্বার ছিল 18E। প্লেন যখন চলতে শুরু করে তখন এই ব্যক্তি একজন এয়ার হোস্টেসকে নিজের পরিচয় দিয়ে বলে, আমি ড্যান কুপার। সুন্দর একটি হাসি দিয়ে ড্যান ওই এয়ার হোস্টেসের হাতে একটি চিরকুট ধরিয়ে দেয়। সেই এয়ার হোস্টেস এর নাম ছিল ফ্লোরেন্স সাফনার, যার বয়স ছিল 23 বছর। সে মনে করেছিল হয়তো ড্যান তার সাথে ফ্লার্টিং করছে। সে নোটটি না পড়ে তার কাছেই রেখে দেয়। ড্যান এই বিষয়টি লক্ষ্য করে এবং বলে, মিস, আমার মনে হয় যে এই নোটটি আপনার পড়া খুবই প্রয়োজন। সাফনার যখন নোটটি পড়ে, সেখানে লেখা ছিল, আমার ব্যাগে একটি বম আছে আর আমি চাই আপনি আমার পাশেই বসুন। সাফনারের প্রাথমিকভাবে বিশ্বাস হচ্ছিল না যে আসলে ড্যানের কাছে বম থাকতে পারে। তারপরও সে তার পাশেই বসলেন। এরপর ড্যান তার ব্যাগে থাকা বোমটি সাফনারকে খুলে দেখালেন। এটা দেখার পর বুঝতে বাকি থাকলো না যে এটা সত্যি বম ছিল। এবার কুপার এয়ার হোস্টেসকে তার ডিমান্ড জানালো যে তার $2 লক্ষ চাই বিকেল 5টার মধ্যে। তার আরো 2টি ফ্রন্ট এবং 2টি ব্যাক প্যারাশুট লাগবে। আর যখন প্লেনটি ল্যান্ড করবে তখন রিফুয়েলিং করার জন্য একটি ফুয়েল ট্যাঙ্কের ব্যবস্থা যেন তার জন্য রাখা হয়। প্লেনের ভিতর এমন মারাত্মক কিছু ঘটে যাচ্ছে, তার কোনো খবরই কোনো প্যাসেঞ্জারের কাছে নেই। আর হোস্টেস সাফনার এমনটি চাচ্ছিলেনও না যে প্লেনের সাধারণ যাত্রীরা এই ব্যাপারটা জানুক। সাফনার আস্তে করে কপারের দেওয়া নোটটা নিয়ে পাইলটের কাছে যায় এবং আরো একজন এয়ার হোস্টেসকে এই ব্যাপারটা খুলে বলে, যার নাম ছিল থিনা মাকলো। এই দুজন এয়ার হোস্টেস কপার এবং পাইলটের মধ্যে যোগাযোগের মাধ্যম হিসেবে কাজ করতে থাকে। পাইলট কপারের কথা এয়ার ট্রাফিক কন্ট্রোলারের কাছে জানায়, যে কথাটা পৌঁছে যায় এয়ারলাইন প্রেসিডেন্ট ডোনাল্ড নাইরবের কাছে। নাইরব জানায় যে কুপারের সাথে সম্পূর্ণ সমঝোতা করা হবে। নাইরব এফবিআই এর সাথে কথা বললেন এবং সিয়াটেল শহরের একটি ব্যাংকে টাকা অ্যারেঞ্জ করার জন্য জানালেন। এই ধরনের ইমার্জেন্সি হ্যান্ডেল করার জন্য ব্যাংকে টাকা মজুদ ছিল আর এমন সব বান্ডেল ছিল যার কিছু বিশেষ দিকও ছিল। আপনার মনে কি এই প্রশ্ন আসছে না যে হুট করে একজন হাইজ্যাকারের এমন শর্তে এয়ারলাইন প্রেসিডেন্ট নাইরব কেন রাজি হয়ে গেল? জি হ্যাঁ, যার প্রধান কারণ ছিল কোম্পানি রেপুটেশন। কোম্পানি চাচ্ছিল না যে হাইজ্যাকারের খবর সারা দুনিয়ায় ছড়িয়ে পড়ুক আর এর ফলে কোম্পানির কোনো ক্ষতি হোক। কিন্তু এখানে সমস্যা একটাই ছিল যে ডলার অ্যারেঞ্জ করতে একটু বেশি সময় লাগছিল। যেখানে আমি আগেই বলেছিলাম যে এই ফ্লাইটের দৈর্ঘ্য ছিল মাত্র 30 মিনিটের, আর এর জন্য পাইলটকে বলা হয়েছিল যতক্ষণ না পর্যন্ত ডলার অ্যারেঞ্জ হচ্ছে ততক্ষণ বিমানটি সিয়াটেল শহরের আশেপাশের আকাশে উড়তে থাকার জন্য। 30 মিনিটের যাত্রা 3 ঘন্টায় পরিণত হলো। যাত্রীদের বলা হলো প্লেনের সামান্য কিছু সমস্যার কথা, তবে চিন্তার কোনো কারণ নেই। আর সব প্যাসেঞ্জার এটাই বিশ্বাস করলো। শেষমেশ প্লেনটি 5:46 সিয়াটেল এয়ারপোর্টে ল্যান্ড করে। এখান থেকেই আসল খেলা শুরু হয়। কপারের নির্দেশনা অনুযায়ী বিমানটি নির্দিষ্ট দূরত্বে ল্যান্ড করানো হয় এবং একজন মাত্র এয়ারলাইন রিপ্রেজেন্টেটিভকে রাখা হয় যে কুপারকে ডলার ভর্তি ব্যাগ ও প্যারাশুট দিয়ে আসবে। যেই কথা সেই কাজ। যখন কুপার
তার চাহিদা মতো সব পেয়ে যায়, কুপার নির্দেশ দেয় সব ক্রিউ মেম্বার আর প্যাসেঞ্জারকে প্লেন থেকে নেমে যাওয়ার জন্য। শুধুমাত্র একজন ব্যক্তি ব্যতীত, যার নাম টিনা ম্যাকলয়। রিফুয়েলিং করার পর কুপারের নির্দেশ অনুযায়ী প্লেনকে আবার আকাশে ওড়ানো হয়, যেখানে কপার ঠিক করে দেয় প্লেনের ডিরেকশন, স্পিড এবং অ্যাঙ্গেল। সে প্লেনটিকে মেক্সিকো সিটির দিকে নিতে বলে, যার উচ্চতা থাকবে 10,000 ফুট, উইংস পজিশন থাকবে 15 ডিগ্রি, আর স্পিড যত কম রাখা সম্ভব হয়। এমন শর্তে পাইলট বলে তাহলে প্লেনকে ঠিক মেক্সিকো সিটি পর্যন্ত নেওয়া সম্ভব হবে না, যেখানে তাদের সমস্যা ছিল শর্ট অফ ফুয়েলের। কিন্তু কপার বলে, আমি ঠিক যেভাবে বলছি সেভাবেই করা হোক। এরপর শুরু হয় এই ঘটনার টুইস্ট। কপার টিনাকে বলে সে যেন ককপিটে চলে যায় এবং ডোরটা ভিতর থেকে লক করে দেয়, যেখানে প্লেনের পেছনের অংশে কুপার ব্যতীত অন্য কেউ থাকবে না। সেখানে কুপার প্রস্তুতি নিচ্ছিল কিভাবে আসলে প্লেন থেকে জাম্প করা যায়। ঠিক এই মুহূর্তেই পাইলট এমন একটি ইন্ডিকেটর লাইট দেখে, যার অর্থ প্লেনের পেছনের একটি সিঁড়ি খোলা হয়েছে। জি হ্যাঁ, আমি এমন এক সময়ের কথা বলছি যখন বোয়িং 727 প্লেনের ঠিক পেছনের দিক থেকেও যাত্রী ওঠানামা করার ব্যবস্থা রাখা হয়েছিল। যেহেতু তখন ককপিট থেকে পেছনের দিকে কি হচ্ছে তা বোঝার কোনো উপায় ছিল না, তাই তারা বুঝতেই পারেনি যে কুপার আসলে প্লেন থেকে জাম্প করেছে। এরপর পাইলট প্লেনটিকে নেভাডার রেনো শহরে ল্যান্ড করে। তারপর পুলিশকে জানানো হয় এবং তারা কপারের সার্চ করে। বাট কোথায় কপার? পুলিশ যা পায় তা শুধু কপারের একটি টাই, যার উপরে একটি গোল্ড ক্লিপ লাগানো ছিল, প্যারাশুটের কিছু ফাটা অংশ এবং কপারের ব্যবহৃত সিগারেটের কিছু অংশ। যারা ইনভেস্টিগেটর ছিল তারা খুব ছোট ছোট জিনিসগুলোকে সার্চ করে দেখছিল। তারা যা পায় এমন কিছু ফিঙ্গারপ্রিন্ট যার সংখ্যা ছিল 66, বাট আনআইডেন্টিফাইড। না পাওয়া যায় সেই বোম্ব, টাকার ব্যাগ আর প্যারাশুট, সাথে কুপারকেও। আর সেই দিন থেকে কুপারের খোঁজ শুরু হয়, যা 45 বছর পর্যন্ত চলে। কিন্তু এই খোঁজ 2016-তে অফিসিয়ালি বন্ধ ঘোষণা করা হয়। তাহলে কি হবে ডিবি কুপারের আর তার রহস্যের? রহস্য কি রহস্যই থেকে যাবে? এফবিআই কি খুঁজে বের করবে কিছু? বলতে পারেন এ পর্যন্ত ডিবি কুপারের প্লেন হাইজ্যাকের ঘটনায় একমাত্র বিরল ঘটনা যেখানে তারা জানতেই পারেনি কে ছিল ডিবি কুপার, কোথায় আছে, আসলেই তার নাম কি ডিবি কুপার নাকি অন্য কোনো নাম হবে। এই রহস্যময় প্লেন হাইজ্যাকের ঘটনায় দুইটি বিষয় খুবই ব্যতিক্রম ঘটে, যার প্রথমটি হলো প্লেন হাইজ্যাকিং এর এমন ঘটনায় যেখানে যাত্রীদের হতাহতের কোনো চিহ্ন পাওয়া যায়নি। এই বিষয়টিকে মাথায় রেখে যে ব্যক্তিটি কুপারকে নির্বিঘ্নে তার কাজ করতে সাহায্য করেছিল তার নাম টিনা ম্যাকলয়। আর দ্বিতীয় যে বিষয়টা সেটা হলো ডিবি কুপারের নাম, যার নাম আসলে ছিল ড্যান কুপার। কিন্তু আজকের দিনে সবাই এই মিস্ট্রিটাকে মিস্ট্রি অফ ডিবি কুপার নামেই চেনে। তাহলে এই ড্যান ডিবি হয়ে গেল কি করে? এর পেছনের ভুলটা একজন নিউজ রিপোর্টারের, যার নাম ছিল জেমস ল্যাং, যিনি তার ব্যস্ততাবশত শুনতে ভুল করেছিলেন যে ডিবি নয় ড্যান হবে। কিন্তু কি আর করার, ড্যান কপার রূপ নিল ডিবি কপার হিসেবে, আর পত্রিকায় এমনটাই ছাপা হলো। আর এভাবেই সমগ্র দুনিয়ায় ছড়িয়ে পড়লো ব্যাপারটা। একটা ভুল একবার ছড়িয়ে পড়লে তা ঠিক করা প্রায় ইম্পসিবল, আর এখানে ঠিক এমন ঘটনাই ঘটেছে। এবার আসুন জেনে নেই এফবিআই ইনভেস্টিগেশন কতদূর পৌঁছালো। তাদের মতে ডিবি কুপার যখন প্লেন থেকে জাম্প করেছিল তখন কপার সমস্ত ডলারের ব্যাগ তার সমস্ত শরীরে বেঁধে নিয়েছিল। তার সম্পূর্ণ নগদ ডলারের ওজন ছিল 10 কেজি। কুপার সামনে একটি এবং পিছনে একটি, মোট দুটি প্যারাশুট নিয়ে জাম্প করেছিল। তার সম্ভাব্য ল্যান্ড করার জায়গাগুলো ছিল লেকস, ফরেস্ট এবং ক্যানিয়ন্স। তাই ইনভেস্টিগেটরদের প্রথম ধারণাই ছিল যে এখান থেকে কপারের বেঁচে ফেরাটা অসম্ভব, আরো যেখানে 1000 ফুট উচ্চতা থেকে জাম্প করা হয়েছিল। যখন সময় ছিল রাত 8টা বাজবে, ঠিক এরকম অন্ধকার সময়, আপনার কি ধারণা বাঁচার চান্স কত পার্সেন্ট? জাম্পের সময় কুপারের পরনে ছিল শার্ট প্যান্ট, যা মোটেও বিমান থেকে জাম্প উপযোগী না। আবার যখন কিনা বাইরে বৃষ্টিও হচ্ছিল, অনুমান করা যায় কুপার যখন জাম্প করে তখন তার স্পিড ছিল 320 কিলোমিটার পার আওয়ার। দ্য ইউনাইটেড স্টেট প্যারাশুট অ্যাসোসিয়েশনের মতে নভেম্বর মাসের এমন সময় কোনো ব্যক্তি যদি লেকের মধ্যে ল্যান্ড করে প্যারাশুট নিয়ে, আরো যার শরীরে এক্সট্রা ডলারের ব্যাগের ওজন রয়েছে, তার বেঁচে ফেরাটা সম্পূর্ণ
সম্পূর্ণ অসম্ভব। এত কিছুর পরও কুপারের বেঁচে থাকার কিছুটা সম্ভাবনা খুঁজে পাওয়া যায়, কারণ কুপারের হাইজ্যাকের ঘটনার পর এমন আরো 5টি প্লেন হাইজ্যাকের ঘটনা দেখা যায় যেখানে তারা হুবহু কুপারের কপি করেছিল, যারা সবাই জাম্প করার পর সার্ভাইভও করেছিল। এই 5 জনের মধ্যে একজন, যার নাম ছিল মার্টিন ম্যাকনালি, যিনি 24 জুন 1972-এ ঠিক কুপারের মতোই একটি প্লেন হাইজ্যাক করে এবং জাম্প করে, যখন প্লেন স্পিড ছিল 400 থেকে 500 কিলোমিটার পার আওয়ার, যা কপারের থেকে দ্বিগুণ ছিল, কিন্তু তারপরও মার্টিন সার্ভাইভ করেছিল। ঠিক এমনই আরো একটি হাইজ্যাক করা ঘটনা জানা যায় জানুয়ারি 1972-এ, যার নায়ক ছিল রিচার্ড লাপয়েন্ট, যিনিও সেফ ল্যান্ডিং করতে সক্ষম হয়েছিলেন। যদিও মজার ব্যাপার হলো তারা দুজনই ধরা পড়েন ঘটনার কিছুদিন পরেই। কিন্তু চিন্তার বিষয় এটাই, যদি এরা কপার থেকে বেশি রিস্কি জাম্প করেও সার্ভাইভ করে, তাহলে এটা সিম্পল বিষয় যে কপারও সার্ভাইভ করেছিল। কপারের বেঁচে থাকার ঘটনা যখন নিশ্চিত, তখন এফবিআই তদন্ত করা শুরু করলো যে ঠিক কোথায় কোথায় কুপারে ল্যান্ড করার সম্ভাবনা সবচেয়ে বেশি থাকার কথা। পুলিশ ঘটনার পর থেকেই খুঁজে বের করার চেষ্টা করছিল কুপারের কোনো সাইন খুঁজে পাওয়া যায় কিনা। সেটা হতে পারে কুপারের বডি, প্যারাশুটের ফাটা কাপড়, অথবা কোনো $20 নোট। ভিডিওর শুরুতেই আমি আপনাদেরকে একটা কথা বলেছিলাম যে কুপারকে যে ডলারগুলো দেওয়া হয়েছিল তার একটি বিশেষ দিক আছে। বিশেষ ব্যাপারটা এই ছিল যে এই নোটগুলো যা তাকে দেওয়া হয়েছিল তা সবগুলো $20 নোট ছিল, আর এই নোটের যে নাম্বারগুলো ছিল ব্যাংক সেগুলো নোট ডাউন করে রেখেছিল। এফবিআই এই নোটের নাম্বারগুলো সারা দেশে ছড়িয়ে দিয়েছিল এবং বলেছিল যদি এই সিরিয়ালের কোনো নোট কোনো ব্যক্তি এফবিআই এর কাছে আনতে পারে, তাহলে এই একটি নোটের বিপরীতে তাকে $1000 পুরস্কার দেওয়া হবে। এত কিছু করার পরও কোথায় কুপার, যেন কোনো চিহ্নই তার নেই। ঠিক এমন সময় এফবিআই সম্ভাব্য ল্যান্ডিং এর জায়গাগুলো সার্চ করতে শুরু করে, ডোর টু ডোর নক করে, এবং একটি কোম্পানি লেক মার্ভিনে তাদের সাবমেরিনও পাঠিয়েছিল যে যদি পানির তলদেশে এমন কিছু খুঁজে পাওয়া যায়। কিন্তু কিছুই খুঁজে পাওয়া গেল না, না কোনো ডলার, না প্যারাশুট, না কপারের বডি। হতাশা যখন এমন চরম পর্যায়ে, এফবিআই কুপারকে দেওয়া সেই $20 নোটের সিরিয়াল নাম্বারগুলো নিউজ পেপারে দিয়ে বলে যদি কোনো ব্যক্তি সেই $20 একটি নোট দেয় তাহলে তাকে $1000 পুরস্কার দেওয়া হবে। এই অফার 3 বছর ধরে চলতে থাকে, কিন্তু একটি নোটও খুঁজে পাওয়া গেল না। হাইজ্যাকের ঘটনার 8 বছর পর কলম্বিয়া রিভারের বিচ থেকে একটি কিশোর $3000 কুড়িয়ে পায়। যে নোটগুলো ছিল সব $20, আর যার মিল ছিল ঠিক কুপারকে দেওয়া সেই $20 নোটের সাথেই। এই ঘটনায় এটা শিওর হওয়া গেছিল যে কুপার ওই নদীর আশেপাশে বা ওই নদীতেই ল্যান্ড করেছিল, যদিও পরে খুঁজে কিছুই পাওয়া যায়নি। আর ওই কিশোর ছেলেটিকে তারই খুঁজে পাওয়া ডলারগুলো থেকে কিছু ডলার পুরস্কার হিসেবে দেওয়া হয়েছিল। 2008 সালে ছেলেটি সেই $20 15টি নোট অনলাইন অকশন করেছিল, যেখানে $20 একটি নোট বিক্রি হয়েছিল $37,000। কারণ $20 নোটটি কুপারের সাথেই ফেমাস হয়েছিল, যেখানে মানুষের আকর্ষণের কোনো কমতি ছিল না সেই নোটের উপর। এফবিআই ইনভেস্টিগেশনে কুপারের যে টাই পাওয়া গেছিল, একটি রিসার্চ টিম মার্চ 2009-এ ঠিক এমন তথ্য দেয় যে তারা কিছু সূক্ষ্ম বস্তু পায় এবং অনেক গবেষণার পর জানা যায় বস্তুগুলো ছিল আনঅ্যালয়েড টাইটানিয়াম, অ্যালুমিনিয়াম অ্যান্ড টাইটানিয়াম অ্যান্টিমনি অ্যালয়, এবং এগুলো থেকে ধারণা করা হয় যে কুপার কোনো মেটাল কোম্পানিতে কাজ করত অথবা কোনো বিমান ম্যানুফ্যাকচারিং কোম্পানিতে, কারণ যে আনঅ্যালয়েড টাইটানিয়াম তার টাই থেকে পাওয়া গিয়েছিল তা ব্যবহার করা হতো এয়ারক্রাফট ফ্যাব্রিকেশন ফ্যাসিলিটিস এর জন্য। কুপারের প্রফেশন খুঁজে বের করা গেলেও তার চেহারা এখনো শনাক্ত করা যায়নি। ঠিক এই উদ্দেশ্যে 28 নভেম্বর 1971-এ কুপারের প্রথম স্কেচ তৈরি করা হয়েছিল, কিন্তু সাফনার বলে এটা ঠিক অ্যাকুরেট হয়নি। 2 জানুয়ারি 1973-এ এফবিআই কুপারের থার্ড স্কেচ তৈরি করেছিল, তা 95% কুপারের সাথে ম্যাচ করে। যখন বিমান হাইজ্যাকের এত বছর পর কুপারের সম্ভাব্য ফেস এবং প্রফেশন পাওয়া গেল, তখন এফবিআই মনে করলো এবার হয়তো তাকে খুঁজে পাওয়া সম্ভব হবে। সন্দেহের তালিকায় এমন 800 মানুষকে রাখা হয়, যার ভেতর 20 জনকে সিরিয়াসলি কনসিডার করা হয়েছিল। এরই মধ্য থেকে একজন ব্যক্তি, যার নাম ছিল রিচার্ড ম্যাকয়, যে কপারের হাইজ্যাকের 5 মাস পর ঠিক সেম স্টাইলে একটি হাইজ্যাক করেছিল, যেখানে ডিমান্ড করা হয়েছিল 4টি প্যারাশুট এবং $5 লাখ। বিমান ছিল বোয়িং 727, কিন্তু পার্থক্য এটাই ছিল যে হাইজ্যাকের ঠিক 2 দিন পর পুলিশ তাকে অ্যারেস্ট করে এবং কোর্ট তাকে 45 বছরের সাজা শোনায়। এফবিআই মনে করে যে রিচার্ড ম্যাকয়ই আসল কুপার ছিল। 1991 সাল জিবি কুপার দ্য রিয়েল ম্যাকয় নামে একটি বই পাবলিশ হয়,
যার লেখক ছিল এফবিআই এজেন্ট রাসেল কালাম। তিনি বলেন, যখন কুপারের টাই ও ক্লিপ ম্যাকয় পরিবারের কাছে দেখানো হয়েছিল, তারা বলে সেটি ম্যাকয়ের ছিল, কিন্তু ম্যাকয় এর উত্তরে হ্যাঁ এবং না কোনোটাই বলেনি। এরপর 2 বছর জেলে থাকার পর জেল থেকে পালিয়ে যাওয়ার ঘটনায় গুলিবিদ্ধ হয়ে মারা যায় ম্যাকয়। রহস্যের সমাধান হয়ে গেছে বলে মনে করা হয়, কারণ এফবিআই ইনভেস্টিগেশন মতে ঠিক যেদিন কুপার প্লেন হাইজ্যাক করেছিল, ম্যাকয় তখন ছিল লস ভেগাসে, এমন প্রমাণ পাওয়া যায়। সুতরাং এটা পরিষ্কার যে ম্যাকয় ডিবি কপার ছিল না। এরপর আরো একজন ব্যক্তিকে সন্দেহের তালিকা আনা হয়, যার নাম ছিল রবার্ট রকস্ট্র, যে নিজেই একবার বলেছিলেন যে সে ডিবি কপার ছিল, কিন্তু পরে আবার বলে যে সে ডিবি কপার ছিলই না। 2019-এ তার সাধারণ মৃত্যু হয়েছিল। তাহলে কে ছিল সেই ডিবি কপার? কি হলো তার রহস্যের, যা আজ পর্যন্ত আনসলভড থেকে গেল সমগ্র দুনিয়াবাসীর জন্য?